দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সঙ্গে আছি। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়েই আলোচনা করব এবং আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের নিরাপত্তা কি ঝুঁকির মুখে। আজকে এই আলোচনায় আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদারকে। মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, আপনাকে স্বাগত। আরও একজন অতিথি আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম.এ. রশিদ। তিনি একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত এই অনুষ্ঠানে। স্বাগত। আজকে আমরা আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে দেশের জন্য বহু রক্ত দিতে হয়েছে, একবার নয় দুইবার, কিন্তু এই পট পরিবর্তনের পরে, মাফিয়া সরকারের বিদায় নেওয়ার পরে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কোনো জনভিত্তি নেই। তারা বিভিন্ন পেশা, বিভিন্ন দিক থেকে তারা এসছেন এই দেশের একটা বিশেষ সময়ে বিশেষ কাজ করার জন্য। সংস্কার, যে সংস্কারেরগুলো খুবই বেশি প্রয়োজন, কিন্তু জনভিত্তি না থাকার কারণে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়ার র্যামনেন্ট নিয়েই তাদেরকে চলতে হচ্ছে। এটা কি অভ্যন্তরীণ একটা ঝুঁকির মধ্যে সরকার আছে না? এই বিষয়ে আমি প্রথমেই অধ্যাপক এম.এ. রশিদের কাছে জানতে চাব, আপনি কি কি ঝুঁকির মধ্যে সরকার আছে এবং এটা থেকে ওভারকাম কীভাবে করতে পারেন, এই প্রসঙ্গে আপনার। ধন্যবাদ। আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, এবং আমরা দীর্ঘ সময় একটা ফ্যাসিবাদী একটা মাফিয়া চক্রের ভিতর থেকে আমরা মনে করছি বের হয়ে এসেছি। আমাদের এই সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা। যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে ওনারা আসেন নেই, সেখানে আস্থার একটু অভাব থাকতেই পারে, কিন্তু আশা আকাঙ্ক্ষার কোনো অভাব নেই। আর বিশেষ করে আমাদের বিশ্বজন বরেণ্য আমাদের অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের লিডিং পজিশনে আমরা পেয়ে আমরা ওনাদের থেকে আসার পরিমাণটা অনেক বেড়ে গেছে। আমরা আশা করব যে ওনারা, বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে, এমন একটা দেশকে আমরা নিয়ে যেতে পারবো যে দেশের মানুষ স্বাধীনতা নিয়ে চিন্তা করবে না, যে দেশের মানুষ আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তা করবে না, যে দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, শিল্প, বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে সংকোচে থাকবে না। আমরা এই মুহূর্তে অবশ্যই ঝুঁকির মধ্যে আছি, কারণ গত দীর্ঘকাল সময় আমাদের ফ্যাসিস্ট সরকার এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান অলমোস্ট ধ্বংস করে ফেলছে। মানুষের সবচেয়ে আশ্রয়স্থল, সর্বোচ্চ আদালত, বিচার ব্যবস্থা আমরা দেখতে পেরেছি এটা পুরোপুরি ধ্বংসের মুখে নিয়ে এসেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন খুবই দোদুল্যমান অবস্থায় আছে। আমাদের রিজার্ভ নিয়ে আমরা খুবই চিন্তিত। আমাদের প্রশাসন খুবই নাজুক অবস্থায় আছে। দেশের সিভিল ব্যুরোক্র্যাটরা অলমোস্ট তারা উইথেল অবস্থায় আছে। আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি, যেটা আমরা সারাদিনই চিন্তা করি। এবং আমাদের জাতীয় নিরাপত্তার মধ্যে সবচেয়ে ঝুঁকি আমাদের দেশের 1/10 চিরং নিয়ে আমরা খুবই চিন্তিত। যেখানে আমি সে প্রসঙ্গে আসবো না আপনার কাছে। আপনার কাছে শুধু জানতে চাবো, এই যে একটা দুর্বল সরকার আমরা বলবো, এই জন্য বলবো যেহেতু তাদের কোনো পলিটিক্যাল ভিত্তি নাই, এক নির্বাচিতও না, অন্তর্বর্তীকালীন সরকার। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারটা কাজ করছে পুরনো রেখে যাওয়া সংবিধানের উপর ভিত্তি করে। কয়েকটা দিক আছে আমাদের এখানে, এটা আমাদের বিবেচনায় নিলে দেখা যায় এই দুর্বল ভিত্তির কথা চিন্তা করে কিন্তু ফুঁসে উঠছে কিছু কিছু লোক। মাঝে মাঝে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের কথা বলছে, দুর্বল করার জন্য হুমকি দিচ্ছে। এই ধরনের এই নিরাপত্তার এই নিরাপত্তাও তো একটা ঝুঁকিপূর্ণ। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার পরে আমি ফেরত আসছি। আপনি এই প্রশ্নের আমরা অবতারণা করব, নেক্সট উত্তরের অবতারণ আপনার কাছ থেকে। জেনারেল জাহাঙ্গীর, কিছুদিন পূর্বে ইন শর্ট নামে একটা
টিম আছে যারা বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা নিয়ে তারা গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, এবং সেটা ইউটিউব চ্যানেল। সেখানে এই পট পরিবর্তনের পরে তারা একটা জিনিস উদ্ঘাটন করলেন যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, তারা এই বিগত 16 বছরে তারা সরকারকে সব সময় চাপের মধ্যে রাখত যাতে সামরিক বাহিনীকে শক্তিশালী করা না হয়, এবং সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য নানা ধরনের পদ্ধতি তারা অবলম্বন করেছে, প্রেশার দিয়েছে সরকারকে। এবং সেটার বাস্তবতা আমরা দেখেছি। আমরা বিমান বাহিনীর কথা যদি ধরি, বিমান বাহিনীতে কিন্তু একেবারেই ওই পুরনো যন্ত্রপাতি নিয়ে এখন টিকে আছে। আর সামরিক বাহিনীর ডিভিশন বেড়েছে ঠিক, কিন্তু একটা সামরিক বাহিনীর যে স্পিরিটেড সামরিক বাহিনী হওয়ার প্রয়োজন ছিল প্রতিবেশী দেশের মতো, সেটা করতে পারেনি। বরঞ্চ সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য সরকার বিভিন্নভাবে অনেক পন্থা অবলম্বন করেছে, সেটা আপনি জানেন, আমরা জানি। তো সেই ক্ষেত্রে এই যে প্রতিবেশী দেশ আমাদেরকে কেন তাদের জন্য হুমকি মনে করে, এই প্রসঙ্গে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই আলোচনায় আমন্ত্রণ করার জন্য, এবং সেই সাথে এনটিভিকে ধন্যবাদ। আপনার যে প্রশ্নটা যে আমাদের প্রতিবেশী দেশ কেন আমাদেরকে হুমকি মনে করে, দুটো তিনটা জিনিস। একটা হচ্ছে ভূরাজনৈতিক একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিবেশী দেশ দিয়ে তিন দিক থেকে ঘেরা। একদিক থেকে যেমন এটা সত্যি, অন্যদিক থেকে কিন্তু এটাও সত্যি যে আমরা ঠিক তাদের পেটের মধ্যে বসে আছি। সুতরাং তাদের পেটের মধ্যে বসে থেকে পেটের মধ্যে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু পুরা শরীর, মাথা ব্যথা নিয়ে আপনি কিছুক্ষণ টিকতে পারেন, পেটের মধ্যে গন্ডগোল নিয়ে কিন্তু আপনি বেশিক্ষণ টিকতে পারেন না। তো সেই জন্য আমাদের প্রতিবেশী দেশ, বর্তমানে আমাদের ইন্ডিয়াই আমাদের প্রতিবেশী এবং মিয়ানমার আমাদের প্রতিবেশী। তো এরা দুই দেশের আসলে কোনো দেশেরই চাওয়ার কোনো কারণ নাই যে আমাদের সেনাবাহিনী একটা খুব শক্তিশালী পর্যায়ে উঠে আসুক, বা আমাদের সেনাবাহিনী এমন একটা পর্যায়ে উঠে আসুক যেটা তাদের সমপর্যায়ে চলে যেতে পারে। তো সেটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমরা বাংলাদেশিরা একটা উজ্জীবিত জাতি। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, এবং স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখিয়েছি যে আমরা নিজেরা যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করার মতো অবস্থায় নিয়ে আসতে পারি। তারা আমাদেরকে সাহায্য করেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমাদের তখনকার যারা সেনাবাহিনীর যারা ছিলেন তারাই কিন্তু বিদ্রোহ করে আপনার এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, সেক্টরগুলো গঠিত হয়েছিল, ফোর্সগুলো গঠিত হয়েছিল। ভবিষ্যতে দীর্ঘ যদি স্থায়ী হতো তাহলে হয়তো আরও অনেক ফোর্স গঠন হতো বাংলাদেশের পক্ষ থেকে। এবং এই যে একটা তারা স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু দেখেছে যে এই জাতিটা একটা উজ্জীবিত জাতি, এবং এরা যে কোনো সময়ই যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তো সেটা হচ্ছে দ্বিতীয় দিক, যে কারণে আমাদের প্রতিবেশীরা কেউই চাবে না যে আমরা তাদের সমপর্যায়ে চলে যাই, বা আমরা এমন একটা পর্যায়ে চলে যাই যেটা তাদের জন্য আমাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে আমাদের পূর্ববর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার যারা ছিলেন তারা কিন্তু তাদের আশীর্বাদ পুষ্ট ছিলেন। তো আমাদের এই আশীর্বাদ পুষ্ট সরকারকে তারা চাপের মধ্যে রাখবেন, এটাই জনভিত্তি ছিল না তাদের, অত্যন্ত স্বাভাবিক যে তারা একটা চাপের মধ্যে রাখবেন, এবং চাপের মধ্যে রেখে সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী এমন একটা পর্যায়ে না চলে যায় যেটাতে গত দীর্ঘদিন 15 বছর কিন্তু একটা গভর্নমেন্টের জন্য একটা দীর্ঘ সময়, এবং সেই সময়ে কোনো একটা সশস্ত্র বাহিনীকে পুরোপুরিভাবে গড়ে তোলার জন্য প্রবাবলি ইট ওয়াজ এ লং টাইম, এবং এটা করতে পারতেন তারা। আমি বলবো না যে তারা করেননি, তারা কিছু করেছেন। ডিভিশন 3টা আমাদের বেড়েছে, কিন্তু ডিভিশন 3টা বাড়লে শুধু তো জনশক্তি বাড়লে তো হবে না, এটার সঙ্গে বাকি আনুষঙ্গিক যেসব জিনিস সেটা তো বাড়ানো প্রয়োজন ছিল। কিছুটা তারা করেছেন, বাট যতটুকু প্রয়োজন ছিল এবং যতটুকু করা যেত ততটা তারা ডেফিনেটলি করেননি। কিন্তু একটা কথা শোনা যায় জেনারেল জাহাঙ্গীর, এটা আমরা শুনেছি এবং দেখেছিও, প্রতিবেশী দেশের ইন্ডিয়ার সাথে এই মাফিয়া সরকার বেশ কয়েকটি সামরিক চুক্তি করেছে, কিন্তু তারা কখনো প্রকাশ করেনি।
সেই সামরিক চুক্তির কারণেই কি আমরা যে আগে সেনাবাহিনীতে কিংবা সামরিক বাহিনীতে আমাদের যে অনুশীলনগুলো করা হতো এক্সারসাইজ, সেখানে আমরা উলফল্যান্ড, গ্রিনল্যান্ড এই নামগুলো আমরা বলতাম, প্রতীকী নাম। উলফল্যান্ড একটা শত্রু দেশ এবং গ্রিনল্যান্ড আমাদের নিজেদের দেশ। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই সরকার ক্ষমতা আসার পরে তারা পুরো এই এক্সারসাইজ চেঞ্জ করে দিল এটা। এবং আপনি তো একজন 24 ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন এবং সামরিক বাহিনীর অত্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবিতে আপনি চাকরি করেছেন। এই যে চুক্তিগুলো করা হয়েছিল, এই চুক্তিগুলোর উদ্দেশ্য কী ছিল? আমার অ্যাকচুয়ালি চুক্তিগুলোর ব্যাপারে কোনো ধারণা নেই, কারণ হচ্ছে যে চুক্তিগুলো যেহেতু প্রকাশ করা হয়নি, সুতরাং চুক্তিতে কি ছিল বা কি করার জন্য বলা হয়েছিল আমার ধারণা নেই। তবে আমি যতদিন স্টাফ কলেজে সিআই ছিলাম, চিফ ইন্সট্রাক্টর ছিলাম 2012 সাল পর্যন্ত, 2012 সাল পর্যন্ত কিন্তু আমরা এই এক্সারসাইজগুলো করে এসেছি। আপনার উলফল্যান্ড এবং গ্রিনল্যান্ড নামে যে এক্সারসাইজগুলো হতো সেই এক্সারসাইজগুলো কিন্তু আমরা করে এসেছি 12 সাল পর্যন্ত, 2012 সাল পর্যন্ত করে এসেছি। আমি জানি না তারপরে কি হয়েছে, পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নেই। বাট যদি এটা পরিবর্তন হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটা দুঃখজনক। কারণ হচ্ছে আমাদেরকে যে প্রিপারেশন নিতে হবে, আমাদের ভূরাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করেই আমাদের যুদ্ধের প্রিপারেশনটা নিতে হবে। আমাদের শত্রু কোথাও হঠাৎ করে বাইরে থেকে চলে আসবে না, আমাদের শত্রু হঠাৎ করে কোথা থেকে গজায় উঠবে না। আমাদের যেই অবস্থানে আছি সেখান থেকেই আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। ভবিষ্যতে যুদ্ধ কোনো দিন হবে কি হবে না সেটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু আমাদেরকে যে প্রিপারেশনটা নিতে হবে সেই প্রিপারেশনটা কিন্তু আমাদের এই অবস্থানের উপর ভিত্তি করেই নিতে হবে। এবং আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের যে ভূরাজনৈতিক অবস্থা, আমাদের যে সামাজিক অবস্থা, এই অবস্থার উপর ভিত্তি করেই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। সুতরাং আমাদের প্রিপারেশনটা, আমাদের এক্সারসাইজগুলো, আমাদের ট্রেনিং এমন একটা পর্যায়ে থাকতে হবে যেটাতে আমরা যখনই প্রয়োজন হয় তখনই আমাদের বহিস্থ শত্রু হোক বা আভ্যন্তরীণ শত্রু হোক, যেটার বিরুদ্ধেই হোক না কেন, আমরা যাতে রুখে দাঁড়াতে পারি। ধন্যবাদ জেনারেল জাহাঙ্গীর। এই পর্যায়ে আমি অধ্যাপক এম এ রশিদের কাছে আসছি। আমরা তো ইন্ডিয়ার কথা ডিসকাস করলাম, কিন্তু আমাদের দক্ষিণে কি হচ্ছে, দক্ষিণ পূর্বে কি হচ্ছে দেখেন। সেখানে 12 লক্ষ রোহিঙ্গা এখনও আমাদের দেশের ভেতরে আছে এবং প্রতিদিন কিছু কিছু আসছে মিয়ানমার থেকে। আবার আমাদের ঠিক বর্ডার এরিয়াতে আরাকান আর্মি সব এলাকা দখল করে রাখছে। আরাকানের বলা হয় 75% ভূমি এখন আরাকান আর্মি বিদ্রোহীদের দখলে, এবং তাদের সাথে আরসার আবার আরেকটা যুদ্ধ ভাব। সেই ক্ষেত্রে আপনি যেহেতু আপনি ভূ রাজনীতি সম্পর্কে বিশ্লেষণ করে থাকেন, অধ্যাপনা করে থাকেন, আপনি কি মনে করেন না সেটা একটা বিশাল ঝুঁকি আছে আমাদের দেশের জন্য, নিরাপত্তার ঝুঁকি সেই দেশ থেকে, সেই দিক থেকে? অবশ্যই আমাদের এই মিয়ানমারের এই প্রবলেম বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সহ জাতীয় নিরাপত্তা এখন চ্যালেঞ্জের মধ্যে আছে। এবং আমরা যদি একটু পিছনে যাই, যে এইটার প্রস্তুতি অনেক দিন যাবত, কারণ আরাকান তো একসময় চিটাগংয়ের অংশ ছিল। আরাকানের এই রোহিঙ্গা মুসলিমদেরকে বিশেষ করে, আরাকান আর্মির ওরাও কিন্তু রোহিঙ্গা, কিন্তু ওরা নন মুসলিম হওয়াতে ওদের এই সমস্যাটা হয়নি, ওরা ওখানে থাকতে পেরেছে। কিন্তু রোহিঙ্গারা মুসলিম হওয়ার জন্য শুধুমাত্র রিলিজিয়ানের কারণে ওদেরকে আজকে বাড়ি হারা, বস্তু হারা, দেশ হারা হতে হয়েছে। এবং এখানে পরাশক্তিদের একটা কৌশল হিসেবে তারা এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। যে এক ধরনের আমেরিকা চাচ্ছে চায়নাকে এই বর্ডারে এনে ডিস্টার্ব করতে, আবার চায়না চাচ্ছে তার বিআরআই প্রজেক্ট তারা যেন স্মুথভাবে চালাতে পারে এবং তাদের ইনভেস্টমেন্ট থেকে তারা যেন রিটার্ন পায়। তো আবার ইন্ডিয়া ওখানে কৌশলে ওগুলা নেওয়ার জন্য তারা ওখানে এঙ্গেজ হয়েছে। আমরা জানি যে কালাচান পোর্ট তারা ওখানে করেছে। তো পরবর্তীতে আরাকান আর্মির এই ত্রিমুখী একটা চক্রান্তের মাঝখানে বাংলাদেশে এত লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে এসেছে, এদেরকে তাদের আবাসস্থলে ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখছি না। এরা এখানে মানবতাবিহীন জীবন করছে বাংলাদেশের জন্য, সামাজিক এবং বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এটা থ্রেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং যতদিন এটা সলভ না হবে ততদিন বাংলাদেশের উপরে একটা যুদ্ধ, একটা আভ্যন্তরীণ ইনসার্জেন্সি এবং একটা মিলিটারিয়ান পরিবেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য
ততদিন পর্যন্ত একটা থ্রেড হিসেবে কাজ করবে। আপনি আপনার কাছে এই আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো এই বার্মা অ্যাক্ট, যেটা আমেরিকা তাদের অলরেডি এটা তারা অ্যাপ্রুভ করেছে, যে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য তাদের বাজেট ছিল $9 বিলিয়ন, বাট অফ লেট তারা এটাকে আরও ইনক্রিজ করে $13 বিলিয়ন করেছে। এটার সাধারণ মানুষ কিন্তু এই সম্পর্কে, ইভেন শিক্ষিতরাও এটা নিয়ে ওয়াকিবহাল নয়। হোয়াট ইজ বার্মা অ্যাক্ট? আপনি সংক্ষেপে 1 মিনিটে যদি কথাটা একটু ব্যক্ত করেন, কি ইন্টারেস্ট আমেরিকার এই বার্মা অ্যাক্ট নিয়ে আমরা জানি এবং বাংলাদেশের ইনভলভমেন্ট সেটাই। আমরা দেখেছি যে বার্মা একটা আসার আগে আমেরিকান পার্লামেন্টে তারা নিজেরাই প্রস্তাব করেছে যে আরাকান চিরাঙের অংশ, তারা আরাকানকে চিরাঙের জন্য ফিরিয়ে দিবে। এটা তারা আলোচনা, তাদের পার্লামেন্ট মেম্বাররা এই আলোচনাগুলো করেছে এবং তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা তাদের এই জায়গার মানুষকে সাহায্য করার জন্য তারা একটা বিশাল বাজেট তারা তৈরি করে, যেন এই জায়গার আরাকানের স্পেশালি রোহিঙ্গারা যেন মুক্ত হয় অ্যাগ্রেশন থেকে। তো ওখান থেকে তাদের $9 বিলিয়ন আমরা শুনেছি যে তারা এটা পরবর্তীতে আরও বাড়িয়েছে। তো আমি নিশ্চিত এটা 13 বিলিয়ন। জি, এটা $13 বিলিয়ন এমনই আমরা জানতে পেরেছি। তো তাদের এখানে কৌশলটা হলো যে তাদের এখন অনেক মানবতার জন্য তাদের অনেক দরদ, যদিও ফিলিস্তিনে আমরা দেখছি তারা কি করছে। এখন আমাদের দেশ যেহেতু এটার সাথে জড়িত, আমরা এটাকে যেহেতু ইগনোর করার কোনো উপায় নেই, যার কারণে এই আরাকানে বার্মা একটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে এবং এতে বাংলাদেশ অবশ্যই কোনো না কোনোভাবে এফেক্টেড হবে। এবার আমি জেনারেল জাহাঙ্গীরের কাছে আসব। জেনারেল জাহাঙ্গীর, যখন রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় এসে দাঁড়ায়, রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে এসে দাঁড়ায়, সেখানে একটা বৃহৎ শক্তিশালী প্রতিবেশী দেশ যখন শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়, সেক্ষেত্রে আপনি কি মনে করেন একটা ছোট দেশ, আকারে ছোট, জনসংখ্যায় ছোট, সামরিক বাহিনীর দিক থেকে ছোট, অস্ত্র গোলাবারুদের দিক থেকে দুর্বল, সে দেশটা এককভাবে তাদের সামরিক শক্তি দিয়ে স্বাধীন সত্তা, সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকতে পারে? প্রশ্নটা অত্যন্ত জটিল। ডেফিনেটলি যে কোনো এখন যেই অবস্থা পৃথিবীর চারিদিকে, সবখানে আমরা দেখতে পাচ্ছি একটা অর্থনৈতিক জোট। সামরিক জোট একসময় খুব প্রমিনেন্ট ছিল, ওয়ারশ প্যাক্ট, নেটো, এটা আস্তে 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 কমে গেছে। এটার কি বলবো, ইম্প্যাক্ট বা ইফেক্ট অনেকটা কমে গেছে এবং যার পরবর্তীতে অর্থনৈতিক বিষয়টা অনেক উপরে উঠে আসছে। বাট তারপরেও আপনি যদি দেখেন ইউক্রেন এবং রাশিয়ার বিষয়টা, ইউক্রেন অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিল এবং তারা এই যুদ্ধটা কিন্তু শক্তিশালী ছিল বলেই এখনও চালিয়ে নিয়ে যেতে পারছে, কিন্তু তাদেরকে আক্রমণ করেছে রাশিয়া এবং তাদেরকে সাস্টেইন করতে হচ্ছে। তারা কিন্তু সাস্টেইন করতে পারছে একমাত্র কারণ তাদেরকে এই মুহূর্তে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সাপোর্ট করছে, আমেরিকা সাপোর্ট করছে। সেজন্যই আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদের কিছু বন্ধু সৃষ্টি করতে হবে। আমাদের শত্রু, আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না ডেফিনেটলি, কিন্তু প্রয়োজনের সময় আমাদেরকে কাজে লাগবে, প্রয়োজনের সময় আমাদেরকে সাহায্য করবে, প্রয়োজনের সময় আমাদের পাশে এসে দাঁড়াবে, এরকম বন্ধু কিন্তু আমাদের দরকার। আমি কোনো পার্টিকুলার দেশের কথা বলবো না যে এই দেশকে আমাদের বন্ধু বানানো দরকার বা ওই দেশকে আমাদের বন্ধু বানানো দরকার। নট নেসেসারিলি যে এই বন্ধু একেবারে পাশের দেশই হতে হবে বা এই বন্ধু ইমিডিয়েটলি কোনো দূরবর্তী দেশ হতে হবে, তা না। আপনি যদি দেখেন আমেরিকার সঙ্গে 5টা দেশের নিরাপত্তা চুক্তি আছে এবং এই দেশগুলো কোথায়? একটা হচ্ছে অস্ট্রেলিয়া, অনেক 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 দূরে। একটা হচ্ছে সাউথ কোরিয়া, অনেক দূরে। একটা হচ্ছে জার্মানি, এটা যদিও ইউরোপের ভিতরে, কিন্তু অন্যান্য দেশগুলো অনেক 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 দূরে। সুতরাং আমাদেরকে, আমার মনে হয় সময় এসছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। ঠিক আছে, এটা এখন পর্যন্ত আমরা ধরে রেখেছি এই জিনিসটা, কিন্তু এটার পরেও আমাদেরকে মনে হয় বন্ধু আমাদেরকে কাউকে না কাউকে বানাতে হবে
এবং এই বন্ধুটা নট নেসেসারিলি যে একেবারেই কাছের কেউ হতে হবে না, এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কোনো রাগ ডাক রাখতে চাই না। আমরা জানি কাদের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, এবং এটা প্রুফ। আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে কারা রাখছে, সেই দুষ্কৃতিকারীদের কাছে কারা অস্ত্র দিচ্ছে, কারা তাদেরকে প্রশিক্ষিত করছে, কারা সেখানে প্রতিনিয়ত একটার পর একটা আমাদের দেশের বিরোধী কাজ করে যাচ্ছে। সেখানে জনসংখ্যা যারা আছে সেই বাংলাদেশি নাগরিকরা সেখানে হুমকির সম্মুখীন, প্রতিনিয়ত তাদেরকে দিনে দুপুরে হত্যাও করা হচ্ছে। আমরা জানি কারা করছে। তা আমাদেরও তারা যেমন কোনো রাগ ডাক রাখছে না আমাদের বিরুদ্ধে শত্রুতা করার জন্য, তাহলে আমাদেরও তো নিরাপত্তার জন্য আমরা এমন কোনো প্রতিবেশী দেশকে এমন কোনো দেশকে বেছে নিতে হবে যে একদম ইমিডিয়েট আমাদের কাজে আসতে পারে, ইমিডিয়েট কাজে আসতে পারে। আপনি ফোন কল দিলেন, আস্তে আস্তে পুলিশ আসলো সেই দূরবর্তী এক থানা থেকে, তাহলে তো লাভ হলো না। তখন ডাক্তার আসি বা পূর্বে রুগী মারা গেল, এরকম হবে। আমাদের নিরাপত্তা আমরা জানি। ওয়ার্ল্ড যে গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটা সংগঠন আছে, যে তারা সামরিক শক্তির একটা করে যাচাই করে, তারা পাকিস্তান হলো 9 নম্বরে আছে এখন অ্যাট দিস মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো পাকিস্তান একসময় তাদের সাথে যুদ্ধ করে আমরা বিজয় লাভ করেছি, নো ডাউট ইন ইট। ভিয়েতনামে আমেরিকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, জাপান হিরোশিমা নাগাসাকি আমেরিকা ধ্বংস করে দিয়েছে, কিন্তু তাদের দেশের নিরাপত্তার জন্য কিন্তু তারা ওই শত্রুকে বেছে নিয়েছে বন্ধু হিসেবে, যেটা ইন্ডিয়াও তাদের চাণক্য নীতির কারণে করে থাকে। আপনি কি মনে করেন না, যদি পাকিস্তানের মতো একটা নিউক্লিয়ার পাওয়ারকে আমরা কাছে রাখতে পারি, তাহলে আমরা আরেকটা প্রতিবেশী দেশের হুমকি থেকে নিরাপদ থাকব? আমি কোনো পার্টিকুলার দেশের কথা আবারও বলছি না যে আমাদেরকে পাকিস্তানকেই বেছে নিতে হবে বা চীনকেই বেছে নিতে হবে বা আমেরিকাকেই বেছে নিতে হবে। আমাদের বেছে নেওয়ার ভিত্তি হবে কারা অ্যাকচুয়ালি আমাদেরকে সসম্মানে এই সাহায্যটা করবে। নট কেউ যদি আবার ওই একইভাবে আমাদেরকে তাদের সাবসার্ভিয়েন্ট করে রেখে আমাদেরকে সাহায্য করতে চায়, যেটা ইন্ডিয়া করেছে বিগত 15 বছরে 16 বছরে, সেটা কোনো লাভ কিছু হলো না। আমাদেরকে এটা আমাদের ফরেন পলিসিকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে, এবং এই ফরেন পলিসিকে নতুন করে সাজিয়ে আমাদের বিশেষজ্ঞদেরকে দিয়ে আসলে প্যানেল করে এটাকে বের করতে হবে যে আসলে আমরা কাদের সাথে বন্ধুত্বটা করলে আমরা নিরাপদ থাকবো একদিক থেকে, এবং ওই বন্ধুত্বটা হবে সমপর্যায়ের সমতার ভিত্তিতে, কোনো উইন-উইনের ভিত্তিতে। তো সেরকম আমাদেরকে বের করতে হবে, এবং এটা বের করাটা কিন্তু খুব সহজ কাজ। আমাদের তো জাতীয় নিরাপত্তা কমিটি আছে, সহজ কাজ নয়। হ্যাঁ, আমি বলছি জাতীয় নিরাপত্তা কমিটি আছে, কিন্তু এটা নেভার ফাংশনাল। এর ফাংশনাল ছিল না কোনো সময়। এটাকে ফাংশনাল করা একান্তই দরকার, এবং এটাকে যদি আমরা ফাংশনাল করতে পারি তাহলে আমাদের অনেকগুলো জিনিস আসলে আপনার সমাধান হয়ে যায়। এবং এই জিনিসগুলো খোলাখুলিভাবে আলোচনা করতে হবে। কোনো দেশের সঙ্গে আমরা একটা লুকিয়ে চুক্তি করলাম এবং সেই চুক্তিতে কি করলাম জনগণ জানলই না, এবং তারপরে এক সময় দেখা গেল যে পুরা দেশ একটা বিশৃঙ্খলার মধ্যে আছে, বা পুরা দেশ, যেটা আমাদের এই ক্ষেত্রে হয়েছে। আপনি বললেন যে আমাদের এখন এক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অসংখ্য জিনিস তাদের সামনে চলে এসছে, যেটা আপনার কোনটাকে ঠিক করে কোনটা রাখবে এবং কোনটাকে আগে ঠিক করবে কোনটাকে পরে ঠিক করবে, এই প্রায়োরিটি ঠিক করাটাই এখন তাদের জন্য সবচেয়ে বড় কঠিন হয়ে গেছে। তো এরকম কোনো একটা অবস্থায় যাতে আমাদেরকে পড়তে না হয়, সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো খোলাখুলিভাবে আলোচনা হওয়া উচিত। খোলাখুলিভাবে আলোচনা হয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত যারা নেওয়ার তারা নেবেন, কিন্তু সবাইকে জানিয়ে, সবাইকে বুঝিয়ে, সবার মতামত নিয়ে এই জিনিসগুলো জনগণকে সম্পৃক্ত করা। আরেকটা জিনিস আমরা যুক্ত করতে পারি, একটা দেশের সরকার পপুলার সরকার থাকতে হবে, যাতে তারা জনগণের মতামতকে প্রাধান্য দেয়। অবশ্যই এটা একটা অন্যতম। আর শক্তিশালী সামরিক বাহিনী তো অবশ্যই প্রয়োজন। দেখেন, সামরিক বাহিনী দুটো জিনিস এখন খুব পৃথিবীতে প্রচলিত, এটা হচ্ছে হার্ড পাওয়ার, একটা হচ্ছে সফট পাওয়ার। আমরা সফট পাওয়ার নিয়ে অনেক কথা বলি, কিন্তু এই জিনিসটা কখনোই আমরা রিয়েলাইজ করি না যে হার্ড পাওয়ার না থাকলে আপনার সফট পাওয়ার কোনো সময়ই কাজ করবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সফট পাওয়ারটা আমেরিকা ব্যবহার করেছে কিভাবে? বিকজ তাদের
হার্ড পাওয়ার ছিল Right. এবং হার্ড পাওয়ার থাকার পরেই তারা সফট পাওয়ারটাকে ব্যবহার করতে পেরেছে। সুতরাং হার্ড পাওয়ার যদি না থাকে আপনার সফট পাওয়ার কোনোদিনই কাজ করবে না এবং আপনি কোনোদিনই এটা দিয়ে কোনো ভালো ফলাফল আনতে পারবেন না। ভেরি গুড জেনারেল জাহাঙ্গীর, আপনি সত্যি খুবই সূক্ষ্ম একটা বিষয়টাকে আপনি নিয়ে আসছেন, সফট পাওয়ার, হার্ড পাওয়ার। এবং আমার দেহে যদি প্রতিরোধ ক্ষমতাই না থাকে, যে কোনো ছোটোখাটো রোগী আমি আক্রান্ত হয়ে যাব, আক্রান্ত হয়ে জ্বরেও মারা যেতে পারি, সর্দিতে মারা যেতে পারি, যেটা ইমিউন ডিফেন্সিয়েন্সি সিনড্রোম বলা হয়। তো প্রতিরক্ষা বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো দেশের টিকিয়ে রাখার জন্য। প্রফেসর এম এ রশিদ, এই বর্তমান সময়ে মনে করেন আমরা তো বলে কয়ে যুদ্ধ আসবে না আমাদের কাছে, শত্রু ঘোষণা দিয়ে আসবে না যে আমরা এত তারিখে আপনাদেরকে আক্রমণ করব। দেশের ভিতরের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলাকে আপনার মানুষের কাছে যদি বিশৃঙ্খল করে দেওয়া যায়, সেটা কিন্তু দেশের জন্য একটা নিরাপত্তার সমস্যা, সরকার ঠিক মতো কাজ করতে পারবে না। আপনি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য তারা যাতে নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্ত মনে মন দিয়ে কাজ করতে পারে দেশের সংস্কারের জন্য, যাতে বারবার এই স্বৈরাচার না আসতে পারে, এই দেশ যাতে আবার মানুষ ফিরে না যায় সেই অন্ধকার কূপের ভিতরে, এই প্রসঙ্গে আপনার সাজেশন কি সরকারের জন্য এবং কীভাবে তারা শক্তিশালী হতে পারেন? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ব্যক্তি থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, কিন্তু সংস্কৃতিটা চালু হচ্ছে এইভাবে, দেশের থেকে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। তো পলিটিক্যাল সংস্কারের মধ্যে আমাদেরকে ব্যক্তি বড় জিনিসটাকে আমাদের কনসিডারেশনে আনতে হবে যে আমরা এই ধরনের রাজনীতিতে থাকবো কি না। এরকম জনপ্রতিনিধি তৈরি হয় যারা দেশকে প্রাধান্য দেয়, দেশের মঙ্গলকে প্রাধান্য দেয়, দেশের তৈরিকে প্রাধান্য দেয়। তাদের এমন ক্রাইটেরিয়া সেট করা উচিত যে এরকম লোক ছাড়া তারা এখানে আসতে পারবে না। এবং যেহেতু আমাদের এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা বেশি, আমরা চাচ্ছি যে সরকার আমাদেরকে এমন কিছু সংস্কার দিবেন যেটার উপরে আমি কিন্তু সেটা বলছি না প্রফেসর রশিদ, আমি চাচ্ছি এই সরকার তো ব্যক্তি বিশেষ, এখানে একজন ছিলেন মানে ম্যাক্সিমামই এনজিও ব্যাকগ্রাউন্ড, তারা এনজিও পরিচালনা করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ তো তেমন একটা রাষ্ট্র পরিচালনা তেমন তো অনেকেরই নাই, থাকার কথাও না, বাট তাদের প্রজ্ঞা আছে, তাদের জ্ঞান আছে। কিন্তু থাকলে কি হবে, যদি দেশ অস্থিতিশীল থাকে, যদি বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করতে থাকে, সেই সময় তো এই সরকার কাজ করতে পারবে না। আমি বলতে চাচ্ছি যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নিশ্চিন্ত মনে কাজ করতে দিতে পারি, সেটার জন্য কি কি করা দরকার আমাদের। আমি সেটাতেই আসছিলাম যে আমরা এই সরকারের যোগ্য ব্যক্তিদেরকে কি ক্রাইটেরিয়াতে সেট করা হচ্ছে, এটা একটা প্রশ্নের বিষয়। এবং আমরা যেভাবে বুঝি যে যোগ্য লোকেরা নিজেরাই প্রম্পট থাকে, তারা নিজেরাই দ্রুত তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করে নেয়। আমরা 2 মাসে কিছুটা তো বলতে পারি যে এই সরকার আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমি বলছি শক্তিশালী করতে হলে কিভাবে আপনি এই সরকারকে শক্তিশালী করতে হলে ডাইনামিক লোক লাগবে না। এখন যারা আছে আমরা ডাইনামিক লোক মনে করেন এরাই, এখন এদেরকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি? এদেরকে আমরা যদি তথ্য দিয়ে, এরা যদি আমাদেরকে সেই ব্যবস্থা করে যে পলিসি দিয়ে, তথ্য দিয়ে, সংস্কারের আইটেম দিয়ে যদি তারা আমাদের থেকে নেয়, এমন কোনো যদি বোর্ড থাকে, এবং যারা আজকে এই আন্দোলনকে নিয়ে আসছে আম জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী, ধন্যবাদ, তাদেরকে যদি আমরা এর মধ্যে অংশগ্রহণ করাতে পারি প্রত্যেকটা সেক্টরে, তাহলে আমি মনে করি কিছুটা হলেও এটা আরও ডাইনামিক হবে। প্রফেসর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আমরা এই পর্যায়ে যেন জাহাঙ্গীরের কাছে যাব। যেন জাহাঙ্গীর, কিছুদিন হলো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া তাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 বাহিনীর সিনিয়র অফিসারদের উদ্দেশ্যে, এবং 3 বাহিনী প্রধানও সেখানে উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে কোনো সময় প্রস্তুত থাকতে, এবং তাদের 7 সিস্টার সম্পর্ক তিনি বলেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন ইউক্রেন এবং রাশিয়ার কথাও সেখানে তিনি তুলে নিয়ে আসছেন, ইসরায়েলের কথাও নিয়ে আসছেন সেখানে। ইঙ্গিতপূর্ণভাবে তিনি কিন্তু বাংলাদেশকেও সেখানে বুঝিয়েছেন 7 সিস্টারের অস্থিতিশীলতার কথা নিয়ে। একজন প্রতিরক্ষা মন্ত্রীর মুখ থেকে সতর্ক থাকার জন্য, যে বাংলাদেশ নিয়ে সতর্ক থাকার জন্য এই যে বাণীটা উনি প্রচার করলেন, এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। একটা দেশের
প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তার দায়িত্ব নিশ্চয়ই কিছু আছে এবং উনি ওই দায়িত্বের, আমি ধরে নিতে চাই যে উনি ওই দায়িত্বের অংশ হিসেবে উনার যে যারা অধীনস্থ আছেন তাদেরকে উনি প্রস্তুত রাখতে চেয়েছেন, এটা ধরে নিতে চাই। বাট ডেফিনেটলি ধরে নিলেও এখানে যে কিছু ইঙ্গিত আছে এতে কোনো সন্দেহের কোনো কিছু নেই। তাদের আশীর্বাদপুষ্ট একটা সরকার এই দেশে গত 15-16 বছর ছিল এবং হঠাৎ করে সেই সরকারটা এরকম একটা আন্দোলনের মাধ্যমে চলে যাবে এটা তারা ভাবতেই পারে। ভাবতে পারে। সুতরাং এটা তাদের কাছে যে এত বড় একটা শক, যেটা বলবো, এই শকটাকে কাটিয়ে ওঠার জন্য ডেফিনেটলি তারা বিভিন্নভাবে নিজেদের সান্ত্বনা পেতে চাবে। তা আমি মনে করি যে তার এই কথাটা যেটা উনি বলেছেন ওনার সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে, সেটা হচ্ছে যে এই শকটা কেউই মানে আশা করেনি এবং তাদের সশস্ত্র বাহিনীও এই জিনিসটা কোনো সময় আশা করেনি। আমি মনে করি যে এটা তাদেরকে চাঙ্গা করার জন্য এবং আমাদেরও এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে উনি উনার কাজ করেছেন, আমাদেরকে আমাদের প্রস্তুত থাকতে আমরা প্রস্তুত থাকবো। এবং এই প্রস্তুত যদি আমরা না থাকতে পারি, যে কোনো সময় আঘাত করতেই পারে তারা। তবে আমি একটা রাশিয়া, সময় আমাদের নাই, রাশিয়া যেমন কথা নাই বার্তা নাই ইউক্রেন আক্রমণ করে ফেললো। ইউক্রেন তো চিন্তাও করে নাই যে এইভাবে তাদের প্রতিবেশী দেশ তাদের উপর আক্রমণ করবে, তাই নয় কি? তো এখানে একটা কথা ঠিক সংক্ষেপ, রাজনাথ সিং তাদের প্রতিরক্ষার বিষয় দেখেন, ওনার মুখ দিয়ে উনি বলেছিলেন যে সেনাবাহিনীকে প্রস্তুত হতে ওনাদের দেশে। এটা মূলত আমাদেরকে শত্রু হিসেবে ডিক্লেয়ার করার সামিলই, রাইট? তো এটা আমরা মাথায় রাখতে হবে যে সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে এই কথা বলতে পারি যে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, আজকে আলোচনার মধ্যে যেটা বের হয়ে আসলো, এই সরকারকে আমরা শক্তিশালী করার জন্য আমাদের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবচেয়ে বেশি পপুলার যে সকল রাজনৈতিক দলকে ন্যাশনাল ইস্যুগুলোতে তারা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সাহায্য করবে। আর দ্বিতীয়ত, সামরিক বাহিনী শুধু দেশের আভ্যন্তরীণ বিষয়ে ব্যস্ত না থেকে তাদেরকে সদা সর্বত্র সব সময়, যেমন সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই স্লোগানটাকে মনে রেখে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে হবে। একই সাথে তাদেরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত তাদের থাকতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ অতিথির বক্তব্য শুনলেন আপনারা। এই অনুষ্ঠানের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করবেন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সকলকে।